নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসে তোমায় গল্পে ৭৬তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবেসে তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম অপূর্ববাবুর কাছ থেকে তার মায়ের চিঠি পেয়ে খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। সেটি নিয়ে সে চলল বিতিশার কাছে। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। সোহম প্রাণবন্ত উচ্ছল নদীর মতো বিতিশাদের বাড়ি থেকে বেরিয়ে বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। অপূর্ববাবু আজ বেজায় খুশি। এতদিনে মুক্ত হলেন তিনি। গুনগুন করে গান ধরলেন, বাড়ির বন্ধ জানালাগুলো খুলে দিতে লাগলেন। ভাবলেন ঘরদোরগুলো তিনি নিজেই পরিষ্কার করে ফেলবেন। যা গেল কাল থেকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। মা মেয়ে দুজনেই দেখে বেশ খুশি হবে। ভাবতে ভাবতেই মনে হলো আগে একটু চায়ে চুমুক দেওয়া যাক। মাথাটা একটু ফ্রেশ হওয়া দরকার। ভাবনা মতো চা বানিয়ে এনে নিজের ঘরে বসেই খবরের কাগজ ওল্টাতে পাল্টাতে চায়ে চুমুক দিতে শুরু করলেন। এই মুহূর্তে নিজেকে ভীষণ ভালো মনে হচ্ছে। মন শরীর আজ দুটোই ভীষণ হালকা। হালকা মেজাজে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন। একটু অন্যমনস্কই হয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ করে দরজার হালকা টোকা পড়তেই চমকে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নিজের অজান্তেই জিজ্ঞেস করে ফেললেন, অজিত তুমি এই সময়ে? দরজা কি খোলা ছিল? অজিত বড় করে একটা হাসি দিয়ে এসে টিপ করে প্রণাম করতে করতে বলল, এই একটু দরজাটা খোলাই ছিল, কাউকে না পেয়ে একাই ঢুকে গেলাম কাকু। তুমি কি খারাপ পেলে? অপূর্ববাবুর মুখ দেখে ভালো মন্দ কিছুই বোঝা গেল না। বললেন, দরজাটা কি খোলা ছিল? হ্যাঁ কাকু। অপূর্ববাবু একটু অন্যমনস্ক হয়ে গেলেন যেন। নিজে নিজেই বলে চললেন, কি ভাবতে ভাবতে যে ঘরে চলে এলাম। তা চলেই যখন এসেছ, ভালো আর মন্দের কি আছে, আচ্ছা বসো। অজিতকে বসতে বলেই হুঁশ হলো, বসতে দেবে কোথায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। চেয়ারটা এগিয়ে দিয়ে বলেন, এখানে বসো। বলে নিজে বিছানায় বালিশে হেলানা দিয়ে বসলেন। অজিত একটু হেসে চেয়ারে বসে পড়ল। অপূর্ববাবুর মুখে আর কিছু বললেন না, আবার পেপারে মনোযোগ দিলেন। দুপাশ থেকেই যেন কোনো সাড়া শব্দ নেই। অজিত খুঁজে পায় না কি দিয়ে কথা শুরু করবে। আর অপূর্ববাবুর এই সময়টা বড্ড একা কাটানোর ইচ্ছে ছিল। অজিত এসে সব নষ্ট করে দিল। উঠে যেতেও বলতে পারছে না। কিছুক্ষণ ঘাপটি মেরে চুপ করে থাকার পর অজিত জিজ্ঞাসা করলো, কাকু বিতিশা কি নেই? অপূর্ববাবু বললেন, না গো, ওই তো ইনস্টিটিউটে গেছে। কথাটা শুনে অজিত কিছু একটা ভাবল। তারপর বলল, কাকু একটা কথা জিজ্ঞাসা করব? খবরের ভিড় থেকে মুখটা তুলে বললেন, বলো। কয়েক মুহূর্ত আমতা আমতা করার পর অজিত বলল, কাকু খারাপ পেও না, বড্ড ছাড় দিয়ে দিয়েছো বিতিশাকে। এভাবে ছাড় দিয়ে রাখলে আমি বলে দিচ্ছি মান সম্মান
তোমাদের কিছুই রাখবে না। অপূর্ববাবু পেপারটা হাতে নিয়ে থম মেরে ধরে রইলেন কয়েক সেকেন্ড। তারপর পেপারটা একপাশে সরিয়ে বললেন, এসব কি কথা অজিত? আর এসব কথাই বা এখন আসছে কেন? কি করেছে বিতিশা? কি বলছো কাকু, কি করেছে? কেন, তোমাকে কিছু বলেনি? অজিত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে। অপূর্ববাবু ভীষণ অবাক হয়ে যান। আবার কি কথা বলতে চাইছে কে জানে। অজিত বলতে শুরু করে, দার্জিলিংয়ে গিয়েছিল না বিতিশা? হ্যাঁ, গেছিল তো, এ তো সবাই জানে। অপূর্ববাবুর গলায় একটু বিরক্তিকর সুর। অজিত বলে, কি হয়েছে ওখানে জানো কি? অজিতের কথা ধাঁধার মতো মনে হয় অপূর্ববাবুর। বলেন, এখানে জানা শোনার কি আছে? ওয়ার্কশপে গেছিল, যা কাজ তাই করেছে, আর কি। হেসে ওঠে অজিত। বলে, ও, তার মানে বিদিশা কিছুই বলেনি? অজিতের কথা শুনে অপূর্ববাবুর বুক দুরু করে। এই কেমন কথা? কি জানে অজিত? আর কি বলেনি সোহম বিদিশা আমাকে? অপূর্ববাবুর মুখে বর্ষা দিনের মতো কালো মেঘ যেন ভিড় করে এসেছে। হাঁ যেন এই গোল গোল করে ঘোরা যেন বন্ধই হচ্ছে না। বললেন, দেখ অজিত, একটু ঝেড়ে কাশো। কি হয়েছে, কি বলতে এসেছো, এত গোলক ধাঁধার মতো না ঘুরিয়ে পরিষ্কার করে বলো। অজিত এতক্ষণে যেন পূর্ণ অধিকার পেল সব গল্প গুছিয়ে বলার। বলল, কাকু জানোই তো, প্রথম প্রথম আমি ওকে দেওয়া নেওয়া করতাম। তো একদিন হঠাৎ করে আমার সাথে যাতায়াত বন্ধ করে দিল। সত্যি বলতে কাকু, ব্যাপারটা আমার এত খারাপ লেগেছিল কি বলবো। জিজ্ঞেস করলাম, কেন এমন করছিস? এতদিনের বন্ধু তো, আমি তো সবসময় থাকি তোর সাথে, তুই কিভাবে আমাকে না করতে পারছিস বলতো? কাকু ও একটা কথাও শুনল না। আমিও মন খারাপ করে যাওয়া বন্ধ করে দিলাম। একদিন দেখি একটা ছেলের বাইকে বসে বাড়ি আসছে। ঘড়ি দেখলাম বেশ রাত। কি মনে হলো পরের দিন ছুটির একটু আগে গিয়ে দাঁড়িয়ে রইলাম একটু আড়ালে। অজিতের অদ্ভুত রকম একটা সুর দিয়ে বলল, জানো তো, ছুটির সময় কিছু আগেই বেরিয়ে গেল দুজন। ভাবলাম বিদিশা বাড়ি আসবে। ও মা, না, পেছন পেছন গিয়ে দেখতে পেলাম যে বিদিশা তো বাড়ি এলো না, সোজা ছেলেটির ফ্ল্যাটে। কাকু বিশ্বাস করবেন না, রাস্তার মধ্যে কি ঢলাঢলি ওদের, না দেখলে বিশ্বাসই করা যায় না। তারপর আমি ফলো করা শুরু করলাম। একদিন নয়, প্রতিদিন বাড়ি আসার আগে ছেলেটার ফ্ল্যাটে কয়েক ঘন্টা কাটিয়ে বাড়ি আসে বিদিশা। একদিন তো আমি ফোন করে সাবধান করলাম যে বাইরের ছেলেকে বিশ্বাস করিস না, কখন কিভাবে ছেড়ে চলে যাবে। আজকাল তো ফ্যাশন এটা কাকু, কাকে বিশ্বাস করবে? বিছানায় শুলে তার ছবি আবার গোপন ক্যামেরায় তুলে সেগুলো দিয়ে ব্যবসা করে। কথাগুলো শুনে অপূর্ববাবুর গা গুলিয়ে ওঠে। চোখ দুটো যেন ঝাপসা হয়ে যায়। ধমক দিয়ে ওঠেন অজিতকে, এই, একদম ফালতু কথা বলবে না তো। যা মুখে আসছো তাই বলে যাচ্ছ। চুপ করে আছি বলে কি সাপের পাঁচ পা পেয়েছো? বিদিশা আমার মেয়ে, খুব ভালো করে চিনি ওকে। ও কি করতে পারে আর পারে না তা আমি খুব ভালো করে জানি। যাও তুমি এখন। অপূর্ববাবুর রাগ অজিতের ভীষণ গায়ে লাগে। ধৈর্য আর সহ্য হয় না। অপূর্ববাবুর গলায় সাথে তাল মিলিয়ে উচ্চস্বরে বলে ওঠে, তুমি কি ভেবেছো কাকু, আমি এখানে তোমাকে মিথ্যে কথা বলতে এসেছি? অত সময় নেই আমার কাছে। তোমাদের ভালো চাই তাই বাড়ি বয়ে বলতে এসেছি। নেহাত বিদিশা আমার খুব ভালো বান্ধবী,
ওর ক্ষতি দেখতে পারবো না বলেই বলতে এসেছি, নইলে কখনোই আসতাম না। অপূর্ববাবু আরো উত্তেজিত হয়ে ওঠেন, প্রায় চিৎকার করে বলেন, কি বলতে এসেছো? এইসব নোংরা নোংরা কথা? ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই? কার সামনে কি বলতে হয় তার কোনো বুদ্ধিও নেই তোমার? কি বলতে এসেছো? অজিতের মাথা পুরো গরম হয়ে ওঠে, বলে, হ্যাঁ, এত গর্ব না আপনার মেয়েকে নিয়ে? জানেন কি কি করেছে আপনার মেয়ে? প্রমাণ দেখলেই বিশ্বাস করবেন, তার আগে নয়। বলতে বলতে মোবাইল থেকে দার্জিলিংয়ের হোটেলের রুমের ঘনিষ্ঠভাবে সোহম আর বিদিশার তোলা ছবিগুলো এক এক করে দেখাতে থাকে অজিত। সাথে সাথে বলতে থাকে, ওদেরই এক কলিগ আমাকে পাঠিয়েছে, বলেছে তোমার বান্ধবী এইসব কাণ্ড করছে, দেখো। আর আপনি বিশ্বাস করেন? বাড়ি এলে জিজ্ঞাসা করবেন ওই ছেলেটির চাকরি আছে কি নেই। 2 রাত দুজনে একই রুমে কাটিয়েছে। প্রথম রাত কেউ খেয়াল করেনি, কিন্তু পরের রাতে সবাই মিলে দুজনকে বিবস্ত্র অবস্থায় হোটেল রুমে ধরেছে। খবর রেখেছেন কি? পুরো ইনস্টিটিউটে ওদের জন্য লজ্জায় মাথা কাটা গেছে, যার জন্য ছেলেটিকে ইনস্টিটিউট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। জানি আমার কথা কিছুতেই বিশ্বাস করবেন না, দরকার হলে ফোন করে শুনে নেবেন চাকরি আছে কি নেই। অপূর্ববাবু নিজের চোখ কানকে কেন যেন বিশ্বাস করতে পারছেন না। এত বড় কাণ্ড ঘটে গেল, বিদিশা সোহম একবারও বলল না? অপূর্ববাবুর শ্বাস কেমন যেন ছোট হয়ে আসছে, বুকের ভেতরে গলার কাছে বড় পাথরের চাই যেন শক্ত হয়ে উঠেছে, শরীর কেমন যেন গরমে ঘেমে যাচ্ছে। এত বড় বিশ্বাসঘাতকতা, এত অসম্মান বিশ্বাসের। ইশারায় হাত নেড়ে অজিতকে চলে যেতে বললেন। অজিত আরো কিছু বলতে চাইল, কিন্তু অপূর্ববাবুর চেহারা দেখে অজিত কেমন ঘাবড়ে গেল। কথা না বাড়িয়ে চুপ করে বেরিয়ে গেল অজিত। অপূর্ববাবু কিচ্ছু দেখছেন না, কিচ্ছু বুঝছেন না, শুধু দেখছেন চারপাশটা শুধু গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে সেই সুগন্ধাদের বাড়ির বারান্দায় পৌঁছে গেছে। সেই বাড়ি ভর্তি লোকজন, সেই চিৎকার চেঁচামেচি, সেই গালিগালাজ, সমস্ত দৃশ্য এক শুধু সুগন্ধা আর বিনয়ের জায়গায় সোহম আর বিদিশা। অপূর্ববাবুর আর সহ্য হয় না, চিৎকার করে কেঁদে উঠে বললেন, এভাবে প্রতিশোধ নিলে তুমি সুগন্ধা? তুমি এভাবে প্রতিশোধ নিলে? হায় রে কপাল, আমার বিদিশা, তোকে আগলে রাখতে পারলাম না রে, বাঁচাতে পারলাম না, সব শেষ হয়ে গেল। হাহাকারে কান্নায় ব্যাকুলতায় অপূর্ববাবুর চোখে সোহম আর বিদিশার অপমানজনক দৃশ্য যেন চোখে স্থির হয়ে আছে। ওর বাইরে তিনি আর কিছুই দেখতে পাচ্ছেন না। কাঁদতে কাঁদতে ভীষণভাবে হাঁপাতে থাকেন। হাঁপাতে হাঁপাতে ঝিমিয়ে পড়েন, চোখ বুজে আসে। আর চোখ বুজতেই সেই ধান ক্ষেতের হালে দাঁড়ানো। সন্ধে হয়ে এসেছে। বিদিশা আর অরুণা দেবী অনেক দূরে চলে গেছেন, কিন্তু অপূর্ববাবু আর যেতে পারছেন না। হাতটা ছাড়ানোর চেষ্টা করলেও পারছে না। আবার ঘাড় ঘুরিয়ে তাকালেন, আর তাকাতেই সারা আকাশে যেন বিদ্যুৎ চমকে গেল। সেই 18-19 সুগন্ধা অপূর্ববাবুর হাতটা ধরে আছে। সুগন্ধার হাসিতে জ্বলে উঠেছে চারিদিক। সুগন্ধা আবার জিজ্ঞাসা করল, অপূর্বদা, তুমি যাবে আমার সাথে? অপূর্ববাবুর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। সুগন্ধার দিকে
একবার ভালো করে তাকান। ছলো চোখে একরাশ মন খারাপ নিয়ে আবদার করে চলেছে। ও অপূর্বদা, যাবে আমার সাথে? অপূর্ববাবু কেঁদে ফেলেন। বললেন, এভাবে প্রতিশোধ নিলে সুগন্ধা? সুগন্ধা কিছু বলে না। আবার কান্না ভেজা চোখে ঠোঁটে হাসি নিয়ে আবদার করে, বলো না, যাবে আমার সাথে? অনেক তো হলো। অপূর্ববাবু দীর্ঘশ্বাস ফেলে। মনে পড়ে সেই ফেলে আসা গ্রাম, যার নাম কর্ণমাধবপুর। সেই ধানক্ষেত, সেই গ্রামের কাঁচা রাস্তা, সেই বন্ধু-বান্ধবের দল, আর মায়ের কোল, মায়ের আদর, বাবার শাসন, বন্ধু রবি, সেই শিয়ালদা স্টেশন, সেই কাপড়ের দোকান, কলকাতার এক কামরার ঘর, অরুণার সাথে ভালোবাসার খুনসুটিময় মান অভিমান, বিদিশার আদর আবদার, আর এক ঝটকায় মনে পড়ে গেল অরুণার অবিশ্বাস, বিদিশার বিশ্বাসভঙ্গতা। মন থেকে টুকরো টুকরো হয়ে গেলেন অপূর্ববাবু। কিসের জন্য বাঁচা? কাদের জন্য বাঁচা? সবই ভঙ্গুর আর মূল্যহীন। সবাই চলে গেছে নিজের নিজের জগতে। একা ব্রাত্য মানুষের এই জগতে কোনো দরকার নেই ভেবেই অপূর্ববাবু কাঁপতে থাকেন। জোরে জোরে ঝাঁকাতে থাকে শরীর। শরীর যেন খিচে আসতে থাকে। সুগন্ধা অপূর্ববাবুকে জড়িয়ে ধরে আবার আবার বললে, বললে না তো যাবে আমার সাথে? অপূর্ববাবু সুগন্ধার কাঁধে মাথা রাখেন। চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে জল। বলেন, যদি আমি গেলে সব শান্ত হয়, তবে চলো সুগন্ধা। সুগন্ধার খুশির অট্টহাসিতে ফেটে পড়ল চারিদিক। এক ভীষণ প্রকাণ্ড আলোতে চারিদিক আলোকিত হয়ে গেল। সব অন্ধকার হয়ে গেল আবার। অপূর্ববাবু একবার খুব জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্থির হয়ে গেলেন। বসে বসে মাথাটা ঝুঁকে গেল পায়ের দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।